আমার নাম অনন্যা এবং আমি একজন তরুণী কন্যার মা। আমার মেয়ে বড় হচ্ছিল। সে সবসময় নিজের ঘরে বন্ধ থেকে পড়াশোনা করত। আমি এতে খুব খুশি ছিলাম, কারণ সে পড়াশোনায় খুব মেধাবী এবং সব সময় ভালো নম্বর পেত। আমার স্বামী এখন আর এই পৃথিবীতে নেই। এক রাতে আমি স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি আমাকে বললেন যে ২-৩ দিনের জন্য মেয়ের ঘরে লুকিয়ে দেখো সে কি করছে। আমি তাই করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ২৮ বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম এবং আমার বিয়েও একই বয়সে হয়েছিল। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই দ্বিতীয় বিয়ে করিনি এবং সারা জীবন আমার স্বামীর নামে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার স্বামী মারা গেলেন তখন আমার মেয়ে মাত্র ৭ বছরের ছিল। আমি তাকে খুব ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে বড় করেছি, যাতে মৃত্যুর পর আমি আমার স্বামীকে গর্বের সাথে বলতে পারি যে আমি আমাদের মেয়েকে ভালোভাবে লালন পালন করেছি। ভগবানের কৃপায় আমার মেয়ে এখন ২০ বছর বয়সী হয়েছে। আশেপাশের লোকেরা প্রায়ই বলে যে সন্তান একটি হওয়া উচিত, কিন্তু ভালো হওয়া উচিত, যেমন আমার মেয়ে। লোকেরা আমার মেয়ের খুব প্রশংসা করে এবং আমার লালন পালনেরও প্রশংসা করে। এটি শুনে আমার মাথা গর্বে উঁচু হয়ে যায়। আমার মেয়ে উর্মি সত্যি খুব ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। সে দিনরাত পড়াশোনায় ব্যস্ত থাকে এবং তার এত পরিশ্রম দেখে আমার মধ্যে তার জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। তারপর আমার মনে আসে সেই রাতের কথা, যা আমি আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে লিখেছি। আমি ভয় পাচ্ছি যে এতে আমাদের সম্পর্কে কোনো ফাটল না আসে, কিন্তু আমি ইচ্ছে করেও তাকে এখন এই রহস্য বলতে পারি না। তাই হৃদয়ের কথা হৃদয়েই রেখেছি। আমি চাই যে আমার মেয়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। আমি তার বিয়ে ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরেই দিতে চাই, যাতে সে সেই রহস্যের থেকে দূরে থাকে। কিন্তু আমার মেয়ে আরও পড়াশোনা করতে চায়। যখনই আমি উর্মির সাথে বিয়ের কথা বলি, সে বলে যে তাকে আরও পড়াশোনা করতে হবে এবং সে পড়াশোনা করে কিছু হতে চায়। একদিন আমি সন্ধ্যের খাবার রান্না করছিলাম, তখন আমার স্বামীর এক পুরনো বন্ধুর ফোন এলো। তিনি আমাদের তার মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে শীঘ্রই আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসুন। আমাদের তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কারণ তার বন্ধুর স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমরা দুজনে একসাথে কলেজে পড়তাম। তিনি বললেন যে তার একমাত্র মেয়ে সোনালির বিয়ে, তাই তিনি ১ মাস আগে থেকেই আমাদের আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। এটি শুনে আমি খুব খুশি হলাম এবং বললাম, সমীর ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার বাড়িতে আসব। সোনালি আমার স্বামীর বন্ধুর মেয়ে হওয়ার পাশাপাশি আমার বন্ধুরও মেয়ে ছিল। আসলে আমার শুরু থেকেই স্বপ্ন ছিল যে সমীর ভাই সাহেব তার ছোট ছেলের বিয়ে আমার উর্মির সাথে করিয়ে দেন। সে উর্মির সমবয়সী এবং তার চাকরিও খুব ভালো ছিল। আমি তাকে শুরু থেকেই পছন্দ করতাম। সে দেখতে ভালো ছিল এবং তার সাথে উর্মির জুটি খুব ভালো লাগতো। সমীর ভাই সাহেবের 2 সন্তানই ছিল। মেয়ের বিয়ে হচ্ছিল এবং এরপর ছেলে ছিল। আমার মেয়ে সেই বাড়িতে খুব সুখী থাকবে। আমি তাড়াতাড়ি রান্না শেষ করে উর্মির ঘরের দিকে যেতে লাগলাম। যেই আমি ঘরের দরজা খুলতে হাত বাড়ালাম, তখন দেখলাম উর্মি নিজের ঘর ভেতর থেকে লক করে রেখেছে। আমি জোরে দরজায় ধাক্কা দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুলল। আমার মেয়ের ঘাম হচ্ছিল এবং সে খুব আতঙ্কিত লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার উর্মি, তুমি দরজা ভেতর থেকে কেন বন্ধ করেছিলে এবং এত দেরি করে কেন খুললে? সে বলল, মা, আমি বাথরুমে গোসল করছিলাম। আমি বললাম, আচ্ছা, এসব ছেড়ে দাও, এখানে আসো এবং আমার কাছে বসো। আমি তার কথা শুনে তাকে কাছে বসিয়ে বললাম, তুমি জানো বেটা, তোমার প্রিয় সমীর আঙ্কেলের ফোন এসেছিল। তিনি আমাদের সোনালির বিয়েতে ডাকছেন। তুমি তোমার প্যাকিং শুরু করো, 2 দিন পরেই আমাদের রওনা হতে হবে। এটি শুনে উর্মির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মা, আমি যেতে পারবো না। তার কথা শুনে আমার খুব রাগ হলো এবং জিজ্ঞাসা করলাম, কেন, তুমি কেন যাবে না? সে বলল, মা, আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমাকে আমার পড়াশোনার প্রস্তুতি নিতে হবে এবং আমি কোনো অবস্থাতেই পড়াশোনা ছেড়ে যেতে পারবো না। আমি বললাম, বেটা, বিষয়টি বোঝো। তুমি তোমার সব বই মেহেরপুরে নিয়ে যাবে, সেখানে গিয়ে আরামে পড়াশোনা করবে, এতে কোনো বড় ব্যাপার নেই। কিন্তু বিয়েতে যাওয়া খুব জরুরি, কারণ আমি তোমার জন্য সোনালির ভাই পরমকে পছন্দ করেছি। তোমরা দুজন একে অন্যকে দেখবে, তারপর বিষয়টি এগিয়ে যাবে। উর্মি বলল, মা, আমি বিয়ের যোগ্য নই। তার এই কথা আমার খুব খারাপ লাগলো এবং রেগে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? সে ভয় পেয়ে বলল, মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি পড়াশোনা করে কিছু হতে চাই। আমি তার কথা শুনে শুধু তাকে তাকিয়ে রইলাম। পরের দিনও আমি অনেক চেষ্টা করলাম যাতে আমার মেয়ে বিয়েতে যেতে রাজি হয়, কারণ আমি তাকে বিয়েতে নিয়ে যেতে চাইছিলাম। আমি তো এমনকি বলেও দিয়েছিলাম যে যদি তুমি বিয়েতে না যাও তাহলে আমিও যাব না, কিন্তু তবুও সে আমার কথা মানল না।
আমি আগের থেকেই রেশমির বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু মেয়েকে রাজি করানোর কারণে যেতে পারিনি। এখন বিয়েতে মাত্র 5 দিন বাকি ছিল, তাই আমাকে নিজের প্রস্তুতি করতে হয়েছিল। আমি আমার স্বামীর পুরনো বন্ধু এবং নিজের পুরনো বন্ধুর সাথে এই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি। আমি উর্মিকে বলেছিলাম যে আমি পাশের বাড়িতে বলে দেব যে তারা 1 সপ্তাহের জন্য তোমার সাথে থেকে যায়। উর্মি বিরক্ত হয়ে বলল, মা, আমার কোনো প্রতিবেশীর প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি। যদি তারা আমার ঘরে ঘুমানোর জিদ করে তাহলে আমি কি করব? আমার পড়াশোনায় সমস্যা হবে। আমি রেগে বললাম, উর্মি, তুমি জানো পড়াশোনা করার সাথে সাথে নিজের বাবা মায়ের সম্মান করা এবং তাদের কথা মানা খুব জরুরি। তারপর তুমি আমাকে বলো তোমার ঘরে এমন কি আছে যেতে তারা তোমার ঘরে থাকতে পারবে না? যদি পড়াশোনার সমস্যা হয় তাহলে তুমি বাইরে সোফায় বসে পড়বে। উর্মি বলল, হ্যাঁ, তুমি জানো আমি নিজের ঘরে একা থেকেই পড়াশোনা করি, তখনই আমার ফোকাস ভালো থাকে, তাই কারো উপস্থিতিতে আমি বিরক্ত হই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, প্রতিবেশী আমার ঘরে ঘুমাবে এবং তুমি আরামে পড়াশোনা করবে। বেশ কষ্টে বিয়েতে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হলো। আমি জানতাম যে সমীর ভাই এবং রেশমি উর্মির বিষয়ে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে সে কেন বিয়েতে আসেনি। যেই আমি বিয়ের বাড়িতে পৌঁছলাম, সমীর ভাই বললেন, ওরে ভাবি, তুমি আবার উর্মি বেটিকে কেন আনোনি? তার কথায় রেশমিও সায় দিল। আমি ভয়ে ভয়ে বললাম, সে পড়াশোনায় খুব সিরিয়াস, তার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই সে আসতে পারেনি। বলল যে যখন তার পরীক্ষা শেষ হবে তখন সে সমীর আঙ্কেল এবং রেশমি আন্টির বাড়ি যাবে, তাই সে আসেনি, কিন্তু পরীক্ষার শেষে সে আসবে। সমীর ভাই বললেন, ওরে বাহ, এটা তো খুব ভালো কথা। এবং রেশমিও বললেন, অনন্যা, তুমি তোমার মেয়েকে খুব ভালোভাবে লালন পালন করেছো। সমীর ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাবি, বিয়েবাড়ি এবং আনন্দের সময়, তাই আমি চাই আপনাকে একটি সুখের কথা বলি। আমার ইচ্ছা হলো আমি মৃত বন্ধুর কন্যাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসি এবং আমার স্ত্রী হিসেবে উর্মিকে দেখি। এই কথা শুনে রেশমিও খুব খুশি হলো। রেশমি বলল, যেই সোনালির বিয়ের অনুষ্ঠান শেষ হবে আমি তোমার বাড়িতে উর্মির সম্পর্ক নিয়ে আসতো। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি সমীর ভাই এবং রেশমিকে বললাম, আপনারা আমার মনের কথাই বলেছেন, এই খবর শুনে আমি খুব খুশি। সমীর ভাই খুশি হয়ে সামনে এগিয়ে গেলেন, কিন্তু রেশমি আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের বন্ধুত্বকে আমরা এখন সম্পর্কিত করতে চাই, এইভাবে আমাদের বন্ধুত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। সোনালির বিয়েতে খুব মজা হলো এবং বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হলো। বিয়ে শেষ হওয়ার পর আমি আমার বাড়ি ফিরে এলাম। প্রতিবেশী আমার মেয়েকে নিয়ে খুব খুশি ছিল। সে বলল, আমি তোমার মেয়ের মতো ভালো এবং বুদ্ধিমতী মেয়ে আর কোথাও দেখিনি। এটা শুনে আমি খুব খুশি হলাম। আমি আমার প্রতিবেশী অর্পণাকে ধন্যবাদ জানালাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনুপস্থিতিতে আমার মেয়ের যত্ন নিয়েছেন। আমি তাকে কিছু দিলাম এবং তারপর তিনি তার বাড়ি চলে গেলেন। আমি উর্মিকে জানিয়েছিলাম যে সমীর আঙ্কেল এবং রেশমি আন্টি তোমার জন্য তোমার হাত চেয়েছেন। তারা চায় তোমার বিয়ে তাদের ছেলে পরমের সাথে হোক। উর্মি আমার কথা শুনে কিছু বলল না। সে আমাকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আপনি সবসময় আমাকে শুধু আমার বাবার এক বন্ধুর কথাই বলতেন, যদিও আমার বাবার অনেক বন্ধু ছিল। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে সমীর আঙ্কেল ছাড়াও রাহুল আঙ্কেলও আসতেন, কিন্তু যেদিন থেকে বাবা মারা গেছেন সেদিন থেকেই রাহুল আঙ্কেল আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। বাবার মৃত্যুর সাথে সাথে রাহুল আঙ্কেলও মারা গেছেন নাকি? আপনি তাদের সম্পর্কে কখনো কিছু বলেননি। উর্মি আমার পুরানো ক্ষতগুলোকে নাড়িয়ে দিয়েছিল। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে রাহুল সম্পর্কে কিছু বলিনি। তুমি জানো তোমার বাবা আমার সাথে প্রেম করে বিয়ে করেছিলেন। তোমার বাবার পরিবারের লোকেরা আমাদের বিয়ে করতে চায়নি, কিন্তু তোমার রাহুল আঙ্কেলের আমাদের বাড়িতে আসা হওয়া ছিল আমাদের বিয়ের কিছু মাস আগে। রাহুলেরও বিয়ে হয়েছিল। তোমার বাবার মৃত্যুর পর রাহুলের স্ত্রী আমার বাড়িতে এত ঝামেলা করেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি অসহায় ছিলাম, কারণ আমার মা বাবা তখন আর ছিলেন না। আমি অসহায় হয়ে কোথায় যেতাম? কেউ আমার কথা বিশ্বাস করত না। যেভাবে রাহুলের স্ত্রী আমার শ্বশুরবাড়ির লোকেদের কান ভরিয়ে দিয়েছিল, তারা আমার কথা মানতে রাজি ছিল না। আমি স্থির হয়ে বললাম, এই বাড়ি আমার স্বামীর, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। তারা অনেক চেষ্টা করেছিল এবং অবশেষে আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ তুমি আমার সাথে ছিলে। যেদিন আমি বাড়ি ছাড়তে যাচ্ছিলাম সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীর সুইসাইডের বন্ধু রাহুল ভাই এবং তাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, কারণ তাদের স্ত্রীর কারণেই আমি অসহায় হয়ে গিয়েছিলাম। তখন তুমি 5 বছর বয়সী ছিলে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার ওপর ভুল অভিযোগ করেছিল এবং জানো কার কথায়? শুধুই রাহুল আঙ্কেলের স্ত্রীর কথায়। অথচ রাহুল ভাই জানতেন যে আমি ভুল নই এবং আমার ওপর অভিযোগ করা হচ্ছে, কিন্তু তার স্ত্রীর কথায় তিনি আমার কোনো সাহায্য করেননি।
তার স্ত্রী আমার সাথে এমনটা করেছিলেন কারণ আমি সুন্দরী ছিলাম এবং তিনি সুন্দরী ছিলেন না। এই জন্য তিনি আমার সৌন্দর্য দেখে জ্বলতেন এবং আমার শ্বশুরবাড়ির লোকেদের নিজের পক্ষে নিয়ে নেন। ভাগ্যক্রমে তোমার চাচাজি আমাদের সাহায্য করেছিলেন এবং সেই বাড়ি থেকে আমাদের একটা অংশ পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যার টাকা দিয়ে আমরা এই বাড়ি কিনতে পেরেছি। তোমার দাদু দিদা খুবই স্বার্থপর লোক ছিলেন। তোমার বাবার স্যালারি ভালো ছিল, তিনি তার মা বাবাকে অনেক টাকা পাঠাতেন, তাই আমরা তাদের জন্য ভালো ছিলাম। কিন্তু যখন তোমার বাবা মারা গেলেন তখন তাদের কাছে তাদের ছেলে এবং বউ খারাপ হয়ে গেল। তোমার চাচা চাচি খুব ভালো লোক ছিলেন, তারা আমাদের বাড়িতে আশা রাখতেন এবং কঠিন সময় আমাদের সাহায্য করেছিলেন। কিন্তু তোমার দাদু দিদা রাহুলের স্ত্রীর কথায় আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। তারা আমাদের বাড়ি থেকে তাড়ানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। আমরা এই বাড়িতে পুরোপুরি চলে এসেছিলাম। তারপরেও তারা কখনো কখনো আমাদের তাড়ানোর চেষ্টা করতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিতেন। তারা আমাকে ভয় দেখাতো এবং আদালত থেকে তোমার অংশটি নিতে চাইতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। তিনি যদি আমার সহযোগিতা না করতেন তাহলে আজ তুমি আর আমি কারোর বাড়িতে কাজ করতাম। এই জন্যই আমি আজ পর্যন্ত তোমাকে তোমার দাদু দিদা রাহুল এবং তার স্ত্রীর সম্পর্কে কিছু বলিনি। আমি এমনটা করিনি যাতে তোমার মন তাদের দিকে না যায়। এই কথা শুনে উর্মির মুখ গম্ভীর হয়ে গেল। সে খুবই বিরক্ত হলো এবং আমি আমার ঘরে চলে এলাম। আমার পুরানো সমস্যাগুলো এখনও আমার মনে ছিল এবং আমি আমার স্বামীকেও খুব মিস করছিলাম। আমার আলমারিতে আমার স্বামীর প্রেমপত্র এবং তার সাথে আমার ছবি, এই সব কিছুই আমার কাছে ছিল। আমি প্রতিটি জিনিস দেখে কাঁদছিলাম। আমি আমার মৃত স্বামীর প্রেমপত্র পড়ে কাঁদতাম এবং কখনো তাদের চুমু দিতাম। আমি প্রতিটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ আমার নজরে তার ডায়েরি পড়ল। তাদের মধ্যে একটা ডায়েরি গায়েব হয়ে গিয়েছিল, যা আমার স্বামীর ছিল। আমার স্বামীর ডায়েরি লেখার খুব শখ ছিল। সেই রেড কাভার ডায়েরি কোথায় গেল জানি না। আমি ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছিলাম এবং আমি পুরো আলমারি খুঁজলাম, এমনকি আমার ঘরের পুরো তল্লাশি করলাম, কিন্তু সেই ডায়েরি কোথাও পাওয়া গেল না। তারপর আমার মনে হলো যে সেই ডায়েরি উর্মির হাতে পড়ে গেছে নাকি। সেই ডায়েরি তো উর্মির জীবনের সবচেয়ে বড় রাজলেখা ছিল। আমার মেয়ে কলেজে যেত এবং সেখান থেকে এসে সারাদিন পড়াশোনা করত। সে আমার প্রতিটি কথা মানত, কিন্তু গত 1 মাস ধরে সে খুবই চিন্তিত এবং অদ্ভুত আচরণ করছিল। সে সব কিছু ছেড়ে দিয়েছিল, সবসময় বিরক্ত থাকত। সে আমার কথা মানত না। আমি তার জন্য খুব চিন্তিত ছিলাম, তাই আমি ভাবলাম যে কোনো সময় তার ঘরের তল্লাশি করি। আমি এইসব কথা রাতে ভাবছিলাম এবং ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম যখন স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি বললেন, অনন্যা, তুমি 2-3 দিন মেয়ের ঘরে লুকিয়ে দেখো যে সে কি করছে। আমার ঘুম ভাঙার পর খুব অবাক হলাম যে এটা কেমন স্বপ্ন ছিল। স্বপ্নটা আমাকে অবাক করে দিয়েছিল। অনেক বছর পর আমার স্বামী স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্ন কত অদ্ভুত ছিল। আমি সত্যি চিন্তিত হলাম যে আমার মেয়ে কোনো সমস্যায় তো নেই, তাই আমি দ্রুত উঠে মেয়ের ঘরের দিকে যেতে লাগলাম। দরজা খোলার জন্য যখন হাত বাড়ালাম তখন দেখলাম যে রাতের সময় তার ঘর ভেতর থেকে লক করা। এর আগে সে কখনো ঘর লক করেনি। সকালে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি রাতের ঘরের দরজা কেন লক করেছিলে? আমার কথা শুনে সে ভয় বলল, মা, তুমি সারা রাত আমার উপর নজর রাখছো? আমি মজা করে বলার চেষ্টা করে হেসে বললাম, না মেয়ে, রাতে আমি ভয় পাচ্ছিলাম তাই তোমার কাছে এসেছিলাম। সে বলল, আমি জানি না যে তুমি রাতে ভয় পাচ্ছিলে কি না, কিন্তু এখন আমি তোমাকে খুব ভয় পাচ্ছি। আমি হাসলাম, কিন্তু তার কথা এবং আমার স্বামীর স্বপ্ন আমাকে খুব চিন্তিত করছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মৃত স্বামীর কথাকে উপেক্ষা করতে পারি না। সেদিন রাতে আমি মেয়ের ঘরে গিয়ে তার আলমারির পেছনে লুকালাম। আমার মেয়ে ঘরে আসার পর বই খুলে পড়তে বসে গেল। সে পড়াশোনায় ব্যস্ত ছিল এবং আমি আলমারির পেছনে লুকিয়ে দেখছিলাম। সারা রাত সে পড়াশোনা করল। সকাল 6টার দিকে সে বই বন্ধ করল এবং শুয়ে পড়ল। সে সকাল 8টায় কলেজ যায়, তাই মাত্র 2 ঘন্টা ঘুমালো। সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং শরীরও ভেঙে যাচ্ছিল। আমি ভাবলাম আমি ছোট বাচ্চার মতো একটা স্বপ্নের পেছনে কেন লেগে আছি। পরের দিন আমি ভাবলাম যে আমি আর রাতে মেয়ের ঘরে যাব না, কিন্তু রাত হলেই আমার স্বামীর কণ্ঠস্বর বারবার আমার কানে শুনতে পাচ্ছিলাম, যেন তিনি বলছেন, যাও অনন্যা, মেয়ের ঘরে যাও। আমি নিজের সিদ্ধান্তকে বেশি সময় ধরে রাখতে পারলাম না। রাত হলেই আবার মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আজ আমার পায়ে খুব বেশি ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সহ্য করলাম এবং দাঁড়িয়ে রইলাম। সারা রাত আমি আলমারির পেছনে দাঁড়িয়ে রইলাম এবং আমার মেয়ে পড়া করত। একের পর এক বই পড়ে যাচ্ছিল। দ্বিতীয় রাতও একইভাবে কাটল। সকালে আমি নিজের ঘরে গিয়ে ভাবলাম যে হয়তো এই স্বপ্ন আমাকে আসছে কারণ আমি প্রতিদিন আমার স্বামীর স্মৃতিতে ডুবে থাকি এবং তার ছবি বারবার দেখি, তাই তার স্মৃতিগুলো আমার মাথায় আধিপত্য করছে।
হয়তো স্বপ্নের কোনো বাস্তবতা নেই। আমি ভাবলাম যে আমি স্বপ্নের কারণে আমার মেয়ের উপর সন্দেহ করব না। আমি একটু বিশ্রাম নিলাম এবং তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে শুরু করলাম। নাস্তা বানিয়ে আমি ভাবলাম যে উর্মির জন্য নাস্তা বানাই। যখন আমি তাকে নাস্তা দিতে তার ঘরে গেলাম, দরজার কাছে পৌঁছে শুনতে পেলাম যে ভেতর থেকে শব্দ আসছে। সে কাঁদছিল এবং আমি ঘাবড়ে গেলাম যে অবশেষে তার কি হলো এবং কেন সে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলছিল, আজ তোমাকে খুব মনে পড়ছে, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি দ্রুত দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা দেখে আবার অবাক হলাম যে দরজা ভেতর থেকে লক করা। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর উর্মি দরজা খুলে বলল, মা তোমাকে কি হলো, এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? আমি দরজা খুলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো দরজাকে এমন ধাক্কাচ্ছ যেন কোনো ভূমিকম্প এসেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে তাকে জিজ্ঞাসা করব যে সে কার সাথে কথা বলছিল, কিন্তু যখন তার হাতে তার বাবার ছবি দেখলাম তখন সব বুঝে গেলাম। হয়তো সে তার বাবার স্মৃতিতে ডুবেছিল এবং তাকে মিস করছিল, কিন্তু কেন জানি না আমার মন খুব অস্থির হচ্ছিল। আমি উর্মিকে বললাম, এটা তোমার নাস্তা, তুমি নিজের ঘরেই খাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। এবং আমি নাস্তার ট্রে তার হাতে দিয়ে দিলাম। সে কিছু না বলে ছড়িটাকে পাশে রেখে নাস্তা খেতে লাগলো। আমি খুবই চিন্তিত ছিলাম এবং অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি ভাবলাম যে আজ শেষ রাত, আজকেও গিয়ে উর্মির ঘরে আলমারির পিছনে লুকাবো। রাত হলেই আবারও আমি মেয়ের ঘরে গিয়ে আলমারির পিছনে লুকালাম। আমার মেয়ে প্রতিদিনের মতোই চেয়ারে বসে টেবিলে রাখা বই খুলে পড়তে শুরু করলো। সে পড়াশোনায় খুব ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ উর্মির ঘরের জানালায় টোকা লাগলো। আমি অবাক হলাম যে এত রাতে আর এই সময় জানালায় কে আসতে পারে। উর্মি দ্রুত বই বন্ধ করলো এবং জানালার দিকে যেতে লাগলো। সে জানালা খুলে দিল। আমি কারো লাফিয়ে পড়ার শব্দ শুনলাম। আমার হৃদয় জোরে জোরে ধড়পড় করতে লাগলো। উর্মি কাঁদতে লাগলো এবং বলল, তুমি এতদিন কেন আসোনি? জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমার মনে হলো যে আজ যদি তোমাকে ফোন না করতাম হয়তো আজও তুমি এখানে আসতে না। সকালে যখন তোমার সাথে ফোনে কথা হচ্ছিল তখন হঠাৎ মা এসে গিয়েছিল। আমার পুরো বিশ্বাস যে মা আমাদের কথাগুলো শুনে ফেলেছিল। তাই আমি দ্রুত বাবার ছবি হাতে নিয়েছিলাম, যাতে মা ভাবেন যে আমি বাবার ছবির সাথে কথা বলছিলাম। এসব ভেবে আমি খুব লজ্জিত বোধ করছিলাম। আমি আমার মেয়ের কথায় অবাক হচ্ছিলাম। তখন আমি কোনো ছেলের হাসির শব্দ শুনলাম। সে হাসতে হাসতে বলছিল, তুমি আজ বাড়ি চলে যাও। আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে যেতে চাও না এবং সবসময় আমাকে মনে করে কাঁদো। এর বেশি শোনার মতো সাহস আমার ছিল না। আমি অনেকক্ষণ ধরে তাদের কথাগুলো শুনছিলাম, তাই দ্রুত আলমারির পেছন থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে গেলাম। যখন তারা আমাকে দেখল তাদের চোখ বড় হয়ে গেল। উর্মি এগিয়ে এসে বলল, মা তুমি কেমন ব্যবহার করছো? তুমি এখানে কি করছো? তোমার লজ্জা করে না নিজের মেয়ের ঘরে লুকিয়ে থাকতে? তুমি এত জঘন্য কাজ কিভাবে করতে পারো? আমার মেয়ের উপর খুব রাগ হচ্ছিল। উর্মি লজ্জিত হওয়ার বদলে উল্টো আমার উপর চড়াও হলো। তখন আমি চিৎকার করে বললাম, বদমাইশ, এই বাজে কথা যদি আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করো তবে তোমার জীবনের টেনে ছিঁড়ে ফেলবো। তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি ঘরে এই ছেলেকে ডেকে আনছো। কে এই ছেলে? তোমার লজ্জা করে না নিজের মাকে মিথ্যে বলার এবং তোমার বাবার সম্মানকে মাটিতে মেশানোর? আমি তো কখনো ভাবতেও পারিনি যে তুমি এত ভুল করবে। ফোনে কাঁদতে কাঁদতে নিজের প্রেমিককে ঘরে ডাকবে এবং এই ছেলেকে দেখো এখান থেকে পালাচ্ছে না, চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এটা ভাবছে যে একজন অসহায় এবং বৃদ্ধা মহিলা আমাদের কি করতে পারবে। উর্মি বলল, মা এটা আমার প্রেমিক না, আমার স্বামী, আমরা দুজন বিয়ে করেছি। এটা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। অবশেষে আমার মেয়ে এটা কি বলছে? আমি বললাম, বিদ্রোহী মেয়ে, তোমার লজ্জা করে না এটা করতে? কেই ছেলে, তাকে কিভাবে চেনো? এটা শুনে উর্মি কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হ্যাঁ মা, আমি সত্যি বলছি, এটা আমার স্বামী। এর ব্যাপারে আমি বাবার ডায়েরি থেকে জেনেছিলাম এবং সেই ডায়েরিতেই এর বাড়ির ঠিকানা লেখা ছিল। এর নাম রাজ। বাবার ডায়েরিতে রাজ সম্পর্কে সমস্ত তথ্য লেখা ছিল। এখন আমি সব কিছু জেনে গেছি। আমরা দুজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলাম এবং বাবা আমার এবং রাজের সম্পর্ক ঠিক করেছিলেন। এটি রাহুল আঙ্কেলের ছেলে। ডায়েরিতে লেখা ছিল যে বাবার ইচ্ছা ছিল যে আমার বিয়ে রাজের সাথে হোক। উর্মি বলল, মা
বাবা লিখেছিলেন যে যদি আমার কিছু হয় তবে তুমি কাউকে পছন্দ করো না, যে ছেলেকে আমি তোমার জন্য বেছে নিয়েছি সেই ছেলের সাথে বিয়ে করো। তোমার লজ্জা হয়নি যে তুমি আমার থেকে বাবার এই প্রতিশ্রুতি লুকিয়ে রেখেছিলে? তুমি আমার দাদু দাদিকে মেয়ের থেকে লুকিয়ে রেখেছিলে? আমি শুধুমাত্র আমার চাচা চাচিকে জানতাম এবং ভাবতাম যে আমার দাদু দাদি এই পৃথিবীতে নেই। কিন্তু যখন তুমি আমাকে দাদু দাদির সম্পর্কে সবকিছু বলেছিলে তখন আমি বুঝেছিলাম যে তুমি এজন্য বলনি কারণ তারা আমাদের সাথে অনেক ভুল করেছিল। তুমি রাহুল আঙ্কেলের স্ত্রী সম্পর্কে বলেছিলে যে তিনি আপনার সাথে খুব খারাপ করেছিলেন, কিন্তু তুমি কখনো রাহুল আঙ্কেলের ছেলে রাজের কথা বলনি। যদিও তুমি আমার বিয়ে চঞ্চলের ছেলে পরমের সাথে করতে চেয়েছিলে, তুমি এটা করেছিলে যাতে আমার কিছু মনে না পড়ে। উর্মি বলল, মা, আমি জানতাম যে তোমার এসব করার পিছনে কোনো কারণ ছিল। আমি আমার জীবনের এতগুলো বছরে তোমার মধ্যে কোনো খারাপ দেখিনি, কিন্তু মা, আমি আমার বাবার করা প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। তখন রাজ এগিয়ে এসে হাত জোড় করে বলল, আন্টি, সময় অনেক এগিয়ে গেছে, এখন পরিস্থিতি আগের মতো নেই, সবাই ভালো হয়ে গেছে। এবং আমি আপনাকে বলতে চাই যে মায়ের স্বাস্থ্য খুব খারাপ, তিনি বিছানা থেকে উঠতে পারেন না। হয়তো তিনি আপনার সাথে যা করেছিলেন ঈশ্বর তাকে তার ভুলের শাস্তি দিচ্ছেন। মায়ের পক্ষাঘাত হয়েছে, ডাক্তার কিছুদিনের সময় দিয়েছেন, মায়ের অবস্থা খুব খারাপ। আপনি আমার সাথে চলুন এবং মাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিন। হয়তো তার জীবনের যে সময় বাকি আছে তা শান্তিতে কাটাতে পারেন। আমার মেয়ে রাজের সাথে বিয়ে করে ফেলেছিল, এখন আমার কাছে না বলার কোনো সুযোগ ছিল না। আমি রাজ এবং উর্মির সাথে রাজের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে দেখলাম রাজের মা মায়া খুব খারাপ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। তার অবস্থা দেখে আমার খুব মায়া হলো। আমাকে দেখে তার চোখে জল এসে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ দেখে আমার মনে হলো যেন তিনি আমাকে ক্ষমা চাইছেন। আমি তার কাছে গিয়ে বললাম, আমি তোমাকে ক্ষমা করেছি মায়া, এখন আমাদের সন্তানেরা বিয়ে করে ফেলেছে, তাদের আশীর্বাদ দাও। এটা শুনে মায়ের চোখ থেকে জল বেরিয়ে গেল এবং তিনি কাঁদতে লাগলেন। রাহুল ভাই সাহেব আমাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন যে যখন থেকে মায়ের স্বাস্থ্যের অবনতি শুরু হয়েছিল ভাবি বুঝতে পেরেছিলেন যে তিনি আপনার সাথে ভুল করেছিলেন। ঈশ্বর তাকে তার ভুলের শাস্তি দিচ্ছেন। তিনি আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তার সাহস হয়নি। তিনি বলেছিলেন যে যখন তিনি সুস্থ হবেন তখন নিজে আপনার বাড়িতে গিয়ে ক্ষমা চাইবেন, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো এবং তিনি আপনার কাছে ক্ষমা চাইতে পারেননি। একদিন যখন উর্মি আমাদের বাড়িতে এসে সব বলল, তখন আমি নিজেই এই দুই সন্তানের বিয়ে করিয়ে দিয়েছি। আমরা আপনাকে এজন্য জানাইনি কারণ আমরা জানতাম যে আপনি কখনো এই শিশুদের বিয়েতে সম্মতি দেবেন না, কারণ আপনার সাথে অনেক খারাপ করা হয়েছিল। আমি আমার বন্ধুর প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। রাহুল ভাই সাহেব আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বললেন, ভাবি, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার স্ত্রীকে ক্ষমা করে দিন এবং আমার সন্তানদেরও ক্ষমা করে দিন, যারা আপনার কাছে লুকিয়ে বিয়ে করেছে। আমার মেয়ে খুশি, এটাই আমার জন্য অনেক। আমি রাহুল ভাই সাহেবকে বললাম, যা হয়েছে হয়েছে, আপনাকে লজ্জিত হওয়ার দরকার নেই। আমি মায়াকে ক্ষমা করেছি বলে ফেললাম। আমি আবার আমার বাড়ি চলে এলাম, কিন্তু পরের দিন যে খবর এলো তাতে আমার পা থেকে মাটি সরে গেল। উর্মি বলল যে মায়া মারা গেছেন। মায়ার মৃত্যুতে আমার খুব দুঃখ হলো। এখন আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকছে এবং খুব খুশি। এইভাবে আমার স্বামীর স্বপ্ন পূরণ হলো এবং মায়া তার ভুলের শাস্তিও পেল। বন্ধুরা, আমি আশা করি আমাদের গল্পটি আপনার ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনারা পান।